সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেনজির কাউকে কিন্তু রক্ষা করার কোনো সুযোগ নেই, এবং এগুলোর পক্ষে সাফাই গাওয়ারও কারো কোনো সুযোগ নেই। আমরাও বলছি, এই যে আমি তো মনে করি একটা মানুষের যে সম্পদ আহরণের যে একটা অস্বাভাবিক লিপ্সা, এটা একটা অসুস্থ মানসিক একটা বিকৃতি আমি মনে করি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি ঠাকুরভাই বললেন যে আওয়ামী লীগ ব্যবহার করছে, নাম বললেন যে তাদেরকে নিজের সুবিধার জন্য, আবার অর্থনৈতিক ঝড়ের কথাও তিনি বললেন। ধন্যবাদ। আজকে এসিটিভি লেট এডিশন যারা দেখছেন এবং আমার দুই সহযোগী দুজনকে আমি শুভেচ্ছা জানাই। আমি সর্বপ্রথমে একটু শুরু করতে চাই, আজকে আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পুরোধা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের একদম প্রথম সারির একজন নেতা শফি আহমেদ মারা গেছেন, এবং তিনি আজকে দুপুরে মারা গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার সাথে আসলে অনেক স্মৃতি। এখানে যখন আসছি অবশ্যই আমাদের অনেক মন খারাপ, তারপর আজকে এখানে এসেছি এবং তার আত্মার শান্তি কামনা করছে, এবং তার পরিবারকে আমি, শোকাহত পরিবারকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দিই, সেই দিয়ে শুরু করছি। আচ্ছা, এই তো আমাদের বিশেষ করে মোশাররফ ভাই অনেক কথা বললেন। আসলে বেনজিরকে পক্ষে কথা বলার কোনো কেউ কিন্তু বলছে না, সরকারি দল বলি, বিরোধী দল বলি, কেউ না, এবং সরকার কোনো চেষ্টাও করছে না তারা কোথাও রক্ষা করতে। এবং কথা হলো, তাকে আমরা গণমাধ্যমে যখন নিউজগুলো আসা শুরু হয়েছে, কোথাও তো বাধার সৃষ্টিও করা হয়, তো যার কারণে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়টা আছে, সেটাতে একদম সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেনজির কাউকে কিন্তু রক্ষা করার কোনো সুযোগ নেই, এবং এগুলোর পক্ষে সাফাই গাওয়ারও কারো কোনো সুযোগ নেই। আমরাও বলছি, এই যে আমি তো মনে করি একটা মানুষের যে সম্পদ আহরণের যে একটা অস্বাভাবিক লিপ্সা, এটা একটা অসুস্থ মানসিক একটা বিকৃতি আমি মনে করি। একটা মানুষের কতই বা লাগে, এবং আপনি যদি একটা শিল্পপতি হতেন তাহলে বলতাম ঠিক আছে, আপনি একটা শিল্প গ্রুপের মালিক, আপনাদের এগুলো হতেই পারে, মিল, কারখানা, ইন্ডাস্ট্রি, দৃশ্যমান অনেক কিছু আছে, খুব স্বাভাবিক হওয়াটা। কিন্তু এই যে একটা সরকারি কর্মকর্তার এত বড় একটা বিষয়, এটা আমরা যা দেখলাম মিডিয়ার মাধ্যমে, এটাও কোনো ধরনের ওনার পক্ষে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং পাশাপাশি যে মোশাররফ ভাই যে একদম নিজেদেরকে সাধু সন্ত সাজার চেষ্টা করেছেন, আমরা যদি বলি, একজন প্রধানমন্ত্রীর পুত্র একটা ভবন খুলে বসেছেন, তার নাম ছিল হাওয়া ভবন। তো একটা ভবন না, আরেকটা ভবনের নাম হলো খোয়াব, এটা হলো গাজীপুরে। হাওয়া ভবনে হলো পার্সেন্টেজ গ্রহণ করা হতো, আর খোয়াবের বিষয়টা আমি নাই বা বললাম, সেটা আরেক কাহিনী, আরব বড়জনীর সে গল্পকেও হার মানায় তার সেই খোয়াবের বিষয়টা। এই যে প্রধানমন্ত্রীর সন্তান যে করা, দুর্নীতি করা, এগুলো কোথাও ছিল না বাংলাদেশে। পাশাপাশি আরেকটা বলি, ওনার নামই হয়ে গেলেন, ওনার নামের আগে একটা বিশেষণ হয়ে গেলেন খাম্বা। ইলেকট্রিসিটি এনেছেন তিনি, শুধু খাম্বা বসিয়ে এই দিন শেষ। ওখানে আর কোনো ধরনের কানেকশন ছিল তা, কেবল ছিল না, কানেকশন ছিল না, কিচ্ছু না। ওনার একটা খাম্বা লিমিটেড, ওনার একটা কোম্পানি ছিল, খাম্বা লিমিটেড থেকে সাপ্লাই দিয়েছেন মালিককে, প্রধানমন্ত্রীর পুত্র। এই ছিল বাংলাদেশের অবস্থা। পাশাপাশি যদি আরও বলি, ৭৫-এর পরে যে সমস্ত আর্মি ডিক্টেটররা ক্ষমতা গ্রহণ করেছেন, তারা কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কিছু ঋণ খেলাপের সৃষ্টি করেছেন, কিছু কালোবাজারের সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত টাকাওয়ালারা তাদেরকে অনেকটা ছাতার মতো আশ্রয় দিয়ে রেখেছিলেন। এবং এই যে জিয়াউর রহমান একটা কথা বলতেন, মানি ইজ নো প্রবলেম, এই মানির যে পলিটিক্স, সেটা কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের মগজে ঢুকিয়ে দিয়ে গেছেন। এবং তিনি বলেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। সত্যিকার অর্থে রাজনীতিবিদদের জন্য রাজনীতিটাকে তিনি কঠিন করে দিয়ে গেছেন, কারণ সে কালোবাজারকে প্রশ্রয় দিয়েছে, ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে। এইভাবে প্রশ্রয় দিয়ে তিনি একটা দানব সৃষ্টি করেছেন, সেই দানবগুলোই কিন্তু বাংলাদেশকে নানাভাবে শোষণ করেছেন। আরও বলি, আমাদের বাড়িধারে একটি স্কুল আছে, আইএসডি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলটা। ওই স্কুলটা মোটামুটিভাবে, আমি অভিজাত বলবো কিনা আমি জানি না, অনেক দামি একটা স্কুল, এখানে কিন্তু ডলারে পে করতে হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারেক রহমানের সন্তান ওখানে পড়তেন, পাশাপাশি রমনা থানের ওসির সন্তান একই স্কুলে পড়ত। এই যে ওই যে ভাগাভাগি করা, তুমি আমি, মোটামুটিভাবে তারা এক ছিলেন সব। তখন তারা কোহিনূর সৃষ্টি করেছিলেন, তারা আশরাফ সৃষ্টি করেছিলেন, বাবর মানে জ্যান্ত একটা দানব। তিনি হেন অপরাধ নাই তিনি করেননি, এবং পরে জানতাম তিনি ছিলেন হাওয়া ভবনের এজেন্ট। আশরাফটাকে জানলাম না। আশরাফ একজন পুলিশ অফিসার ছিলেন তখন বিএনপির, আশরাফুল হুদা পুলিশের আইজি ছিলেন, এবং তিনিও মোটামুটি একটা মহাদানব। ওই যে অস্ত্রের ভাষায় কথা বলা, তিনি তো মোটামুটি একটা সিদ্ধহস্ত ছিলেন। ভেরি গুড। এবং এই যে একটা বিষয়, এই যে বংশ পরস্পরায় চলে আসা, ওই জায়গাতে কিছু কিছু আশরাফের প্রেতাত্মা আছেন, যেগুলো বেনজিরদের মতো কিছু মানুষ ধারণ করেছেন। এই যে হাওয়া ভবনের যিনি কালেক্টর ছিলেন বাবর, তিনি তো এখনও জেলে আছেন। বাবর হাওয়া ভবনকে যদি না দিত, তার চাকরি থাকতো না, তিনি ছিলেন তারই এজেন্ট, ব্যক্তিগত এজেন্ট। এবং প্রথম আলোর মতো পত্রিকা নিউজ করেছিল, দেশ কোথায় চলছে কেউ জানে না,
হাওয়া ভবন চালাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর কার্যালয় চালাচ্ছে? প্রধানমন্ত্রীর কার্যালয় জানতোই না কোন ডিসিশন করতে আসতো। 21 অগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে এই সমস্ত খাওয়া খাওয়াই সব কিছু হাওয়া ভবন থেকে আসতো। এই যে হাওয়া ভবনের একটা এই যে দানব, রীতিমতো একটা দানব তিনি নিজেই, তিনি এই সমস্ত দানব সৃষ্টি করেছিলেন। আশরাফুল হুদা থেকে শুরু করে, বাবর থেকে শুরু করে, আর এই যে রমনা থানার ওসি, সবই কিন্তু তারা এক পাল্লায় সব একসাথে কাজ করতো। এইভাবে কিন্তু বাংলাদেশকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করব। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তিনি বলেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে আমার একটা জিরো টলারেন্স আছে। আমি তো মনে করি নোবেল লরিয়েট হোক, সে বেনজির হোক, কাউকে তিনি রক্ষা করবেন না, কাউকে তিনি রেহাই দিবেন না। আদালতের কাঠগড়ে সবাইকে দাঁড়াতে হবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন। অনেকে মনে করেছেন বেগম খালেদা জিয়া অনেক মহাশক্তিধর, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু বাংলাদেশের আইন আদালত তাকে প্রমাণ করেছেন তিনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তিনি এটিএম একটা আত্মসাৎ করেছেন, কিন্তু আজকে সাজা ভোগ করতে হচ্ছে। বিএনপি কিন্তু দুই নেতা কিন্তু সাজা ভোগ করার কারণে কেউ নির্বাচনও করতে পারছেন না। এই হল বাংলাদেশের অবস্থা। সুতরাং 6 তারিখ একটা আছে, এই দুদক কল করেছেন তার পরিবারকে এবং তাকে, বেনজিরকে। সেদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেদিন পর্যন্ত তিনি কি করেন সেদিন আমরা সেদিন বুঝবো আইনের গতিপথ কোন দিকে আবার যায়, এবং ওই দিনের পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো তার বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।